তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি ব্যাপার, এখনো কি কেউ ঘুম থেকে ওঠেনি? এত বেলা হয়ে গেল। অন্তরার ছেলেটা না হয় রাত পর্যন্ত জ্বালায়, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়। কিন্তু বৌমা, হীরামন এরা উঠতে এত দেরি করছে কেন? কি হলো সবার? কি ব্যাপার মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ রে অন্তরা, ওরা সবাই এখনো ঘুম থেকে ওঠেনি। হলোটা কি সবার? তাই তো, ভাবি আর চাচি তো সবার আগে ঘুম থেকে ওঠে, আজ দুজনের একজনও উঠলো না। আশ্চর্য। আমিও তো সে কথাই ভাবছি। বৌমা তো প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ টামাজ পড়ে ঘরের সব কাজ সেরে ফেলে, আজ এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। ব্যাপারটা কি? চাচিও তো ভাবির সাথে সাথে উঠে পড়ে, ভাবির হাতে হাতে কাজ করে দেয়, আজ সেও উঠলো না। ব্যাপারটা কি? কোনো কাজ সারা হয়নি, বাসি উঠোনটা পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়নি। এরকম তো কোনোদিন হয় না। আজ আবার কি হলো? ডাকবো নাকি একবার? ডেকে দেখো। আর ভাবি তো চাচির ঘরে শোয়, হয়তো দুজন মিলে সারা রাত গল্প করেছে। আর চাচি তো গল্পের সাগর, একবার শুরু করলে আর থামতেই চায়। যত রাতেই ঘুমোক, তারপরও এত বেলা পর্যন্ত শুয়ে থাকার লোক ওরা নয়। আবার শরীর টরীর খারাপ করলো না তো? কি যে বলো মা, দুজনের কি একসঙ্গে শরীর খারাপ হবে নাকি? আর চাচির যতই শরীর খারাপ হোক, সে তো শুয়ে থাকার মানুষ না, একবার গিয়ে ডাকবে। না থাক, ঘুমোচ্ছে যখন আর একটু ঘুমোক। না মা, আমার মনে হয় খোঁজ নিয়ে দেখা উচিত আসলে ব্যাপারটা কি। সত্যি যদি দুজনের একসঙ্গে শরীর খারাপ হয়। এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হীরা, হীরা, বৌমা আসছি বাবু। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, তোদের এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি? কিছু হয়েছে নাকি? আর ঘুম বাবু, সারা রাত কি আর দু চোখের পাতা এক করতে পেরেছি যে ঘুম ভাঙবে? কেন, কি হয়েছে? এসো দেখবে। এসো বাবু, দেখো। কি রে, কি হয়েছে গুলের? গুলের ধুম জ্বর, সারা রাত একরকম জ্বরে বেহুশ হয়ে পড়েছিল। আমি তো শুধু পানি পড়তে দিয়ে যাচ্ছি। কি রে, জ্বরে তো গা পড়ে যাচ্ছে। কখন হলো এসব? আমাকে ডাকিসনি কেন? তাহলে তো তোর ভাইজান ওষুধ দিয়ে দিতে পারতো। আমি তো ছিলাম, তাই অত রাতে তোমার ঘুম ভাঙায়নি। ভয়ে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে কাল রাতের ঘটনা মনে হলে। তোমাকে যে ডাক বসে সাহসটা পর্যন্ত আমার ছিল না বাবু। কেন, কি হয়েছে? আল্লাহ রহম করেছে বাবু, কাল রাতে গুলকে আল্লাহই বাঁচিয়েছে। সময় মতো আমার ঘুমটা যদি না ভাঙতো না, তাহলে যে কি সর্বনাশ হতো সেটা আল্লাহই জানে। কি হয়েছে আমাকে খুলে বলবি তো? কাল রাতে গুলকে নিশি ডেকেছিল।
নিশি ডেকেছিল মানে? তবে আর বলছি কি বুবু, মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, দেখি গোল মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এর আগেও একবার বিছানা থেকে নেমে দরজা খুলে সোজা বেরিয়ে যাচ্ছিল। আমি পিছন থেকে ডাকলাম, গোল, হ্যাঁ গোল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? চাচি কে যেন আমার নাম ধরে ডাকলো। আমি তখনই বুঝেছিলাম বুবু, এ ডাক অন্য কিছু নয়, তা নাহলে অত রাতে কে ডাকবে? তারপর দোয়া দরুদ পড়ে আল্লাহ রসুলের নাম নিয়ে ওকে ফেরাতে গেলাম। সে কি আর ফেরাতে পারি বুবু? কত কষ্ট করে ফিরিয়ে এনেছি, কিন্তু কাল আর টের পাইনি বুবু। ঘুম থেকে উঠে দেখি মেঝেতে পড়ে আছে, জ্বরে বেহুশ। ও বুবু, ভাইজানকে বলো ওষুধপত্রের ব্যবস্থা করতে, এ জ্বর তো ওষুধ ছাড়া কমবে না। কিন্তু উনি তো সেই ভোরবেলা উঠে বেরিয়ে গেছেন, সঙ্গে মিজানকে নিয়ে গেছেন। ওমা, তাহলে তো ভাইজান নিশ্চয়ই দূরে কোনো রোগী দেখতে গেছে, ফিরতে তো দেরি হবে। হায় আল্লাহ, তাহলে এখন কি হবে গো বুবু? হায় আল্লাহ, আর কি কি লিখে রেখেছো তুমি আমার কপালে। বুবু, এখন এসব ভাববার সময় না বুবু। তুমি বরং এক কাজ করো, আমানকে পাঠিয়ে দেখো ও ভাইজানকে খুঁজে পায় কিনা। সেই ভালো, আমি আমাকে পাঠিয়ে দিচ্ছি। বোন, দূরের পথে রোগী দেখতে যেতে এখন আর ভরসা পাই না। আগে মোহনবাসী সবসময় থাকতো, এখন তুমি আছো। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমারও বেড়াতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, হাতে কলমে রোগী দেখা এটা বেশ ভালো, তাতে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তা ঠিক বলেছেন। হ্যাঁ, তা তুমি এতদিন ধরে যা শিখছো তাতে তোমার অগ্রগতি মন্দ নয়, তবে আমার মনে হয় যে তোমার মনোযোগে একটু ঘাটতি আছে। কি ব্যাপার বলো তো? না, তেমন তো কিছু না। না, মাঝে মাঝে আমি লক্ষ্য করি তুমি একটু বেখেয়াল থাকো। মানে এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনোই অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটু অন্যমনস্কও দেখি। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। রাতে ঘুমটা একটু কম হয়েছে তো, তাই আর কি। ও, তো এই বয়সে রাতে ঘুম কম হওয়াটা তো ভালো লক্ষণ না। আপনি অযথা উদ্বিগ্ন হবেন না, আমি ঠিক আছি। তা ঠিক, বাড়ির কথা নিশ্চয়ই খুব মনে পড়ছে না? তা একটু একটু। তা তুমি যে এখানে আছো, কেমন আছো সেটা বাড়িতে চিঠি লিখে তোমার আব্বা আমাকে জানিয়ে দিয়েছো তো? তা না হলে তোমরা চিন্তা করবে। জি, দিয়েছি। ঠিক আছে, ভালো। আব্বাজান, আব্বাজান, কি ব্যাপার, আমান এভাবে ছুটে আসছে? বাড়িতে কোনো খারাপ কিছু হয়নি তো? আব্বাজান, কিরে, আপনাদের খুঁজতে ঘাটের দিকে যাচ্ছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলেন। কি হয়েছে? ভাবে অসুস্থ হয়ে পড়ছে, জ্বরে বেহুশ হয়ে গেছে। এই সময় জ্বর, জ্বরে বেহুশ? চল তো দেখি। আল্লাহর যে কি ইচ্ছে কে জানে। এসব আমার সংসারের মধ্যে একের পর এক কি যে ঘটছে, আল্লাহ যে আর কত পরীক্ষা আমার নেবেন আল্লাহ জানে। বুবু, বুবু তুমি এমন করে কেঁদো না বুবু। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে আমরা ঠিক থাকবো কি করে বলো তো? অল্প বয়সী ছেলেটা নিখোঁজ, তারপরও বুক বেঁধে আছি অমন লক্ষ্মী বউয়ের মুখের দিকে চেয়ে। তারও যদি এই অবস্থা হয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো ছোট? সমর্থ বউ, তার উপর স্বামী কাছে নেই, অমন তো একটু একটু হতেই পারে বুবু। আমি তো আমার নিজেকে দিয়ে বুঝি, আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বুবু। তুমি অত ভেঙে পড়ো না। ভাবিকে কি সত্যিই নিশিতে ডাক দিয়েছিল চাচি?
নাকি সে শুনতে ভুল করেছে? তোর যেমন কথা, সত্যি যদি না হবে তাহলে জ্বরে এমন বেহুশ হয়ে যাবে কেন ও? ভাবি কি একাই সে ডাক শুনেছিল, নাকি তুমিও শুনেছিলে? তোর না খালি বয়সটাই হয়েছে অন্তরা, তো বুদ্ধি বাড়েনি। হাজার লোকের মধ্যেও যদি ডাকে না, তবু যাকে ডাকবে সে ছাড়া অন্য কেউ শুনতে পাবে না। নিশি ডাকলে কি হয় চাচি? নিশি ডাকা কি কোনো ভালো জিনিস? এসব ডাকে ঘোরতর অনিষ্ট হয় মানুষের। কেন শুনিসনি ও পাড়ার জেলে বউয়ের কথা? চিতলমারির বিলে ওর লাশ পাওয়া গেল, পাকের মধ্যে পোতা। কিন্তু তার নাকি চরিত্র খারাপ ছিল, লোকে বলে। রাখতো সব কথা, ওগুলো কোনো কথাই না। আসল কথা হচ্ছে নিশির ডাকেই ও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর ওর লাশ পাওয়া গেল। আহ, তোরা এসব আলোচনা বাদ দে তো, এগুলো শুনতে আর ভালো লাগছে না। আমি আছি আমার জ্বালা নিয়ে, আর তোরা আছিস নিশি নিয়ে। উনি এখনো বাড়ি এলো না। আমানকে সে কখন পাঠিয়েছি ডেকে আনতে। কত দূরে যে গেছেন রুগী দেখতে কে জানে। কেন বুবু, কোথায় রোগী দেখতে গেছে সেটা তোমাকে কিছু বলে যায়নি? না, অত সকালে বেরোচ্ছে দেখে তাই জিজ্ঞেস করতে গেলাম। উনি বলল যে অনেক দূরে যেতে হবে, তবে চিন্তা নেই, মিজানও সঙ্গে যাবে। আমার আর চিন্তা কি। কই গো বড় বউ? ওই যে এসেছে বোধহয়। অন্তরা, তুই একটু রান্নাটা দেখ, আমি যাই। হ্যাঁ, ঠিক আছে। আমান গিয়ে বললো বৌমা নাকি জ্বরে বেহুশ হয়ে আছে। হ্যাঁ, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। সারা রাত বেহুশ হয়েছিল। হীরা ওর মাথায় পানি পট্টি দিয়েছে, এখন কমলা দিচ্ছে। কি করে হলো? কাল রাতেও তো দেখলাম দিব্যি ভালো মানুষ। হীরা বলছিল যে কাল রাতে নিশির ডাকে সারা দিয়ে গুল নাকি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। হীরাই ওকে ফিরিয়ে নিয়ে এসছে। তারপর থেকে নিশির ডাক? হ্যাঁ ভাইজান, তারপর থেকেই তো জ্বর। ব্যাপারটা কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো। কাল রাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে দেখি গুল। হ্যাঁ গুল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? চাচি, কে যেন আমার নাম ধরে ডাকলো। নাম ধরে ডাকলো? কই, আমি তো শুনতে পাইনি। কে তোর নাম ধরে ডাকলো? হ্যাঁ চাচি, আমি স্পষ্ট শুনেছি কে যেন আমার নাম ধরে ডাকলো। একবারই ডাকলো, এরপর আমি আর কোনো শব্দ পাইনি। ভুল, এ তো ভালো নয় রে, এ তো নিশির ডাক। এই ডাকে সাড়া দিতে নেই। যা 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 যা, আল্লাহর নাম করে শুয়ে পড়। যা যা। তা এত কিছু ঘটেছে, রাতে একবার আমাকে ডাকুনি কেন? সারাদিন এত খাটাখাটনি করে ঘুমান, তাই আপনার ঘুম ভাঙায়নি ভাইজান। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া রাতের বেলা দরজা খুলে বেরোতে এত ভয় লাগছিল ভাইজান, তাই ভাবলাম যে সকালে উঠে সবাইকে জানাবো। তা গুল এখন কোথায়? হীরার ঘরে শুয়ে আছে। দেখো, নিশির ডাক বলে কিছু নেই, এগুলো হচ্ছে মনের বিকার। জ্বরের কারণেও এরকম মনের বিকার হতে পারে। আর মিজানকে তো আমি জ্বরের ওষুধ বানানো শিখিয়ে দিয়েছি। মিজান, তুমি ওষুধটা বানাও। আমি গিয়ে ওষুধ বানাবো? অবশ্যই, মাঝে মাঝে না বানালে তো ভুলে যাবে। আমি পরে গিয়ে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। চলো তো বৌমাকে একটু দেখি। চলো। গুলের আবার কি হলো? সে কেমন আছে, কি অবস্থায় আছে কে জানে। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমার এমন কপাল, একবার যে ভিতরে গিয়ে গুলকে এক নজর দেখব তারও উপায় নেই। একজন অন্য বাড়ির বইয়ের ঘরে পরপুরুষ যাবে, এটা শোভা পায় না। এখন আমি কি করি? দেখি।
কেমন দেখছো? কি হয়েছে কুলের? কমলা, তুই এই জলপট্টি দিয়ে যাবি, হ্যাঁ? আর কিছুক্ষণ পরে একটু ঠান্ডা পানিতে মাথাটা ধুয়ে দিবি। তোমরা একটু খেয়াল রেখো ওর দিকে। আমি দেখি মিজান কি করলো। জ্বর তো ভালোই আছে, নারীর অবস্থাও ভালো না। বললাম না, কাল রাতে নিশি ডাক্তার পর থেকেই আমি কাল রাতে যা ভয় পেয়েছিলাম ভাইজান। তো আমাকে রাতেই খবরটা দাওনি কেন? তাহলে তো এতটা বাড়াবাড়ি হতো না। তাহলে এখন কি হবে? কি আবার হবে? ওষুধ দিতে হবে। আমি তো মিজানকে... কি ব্যাপার, ও দাঁড়িয়ে আছে কেন? এ কি মিজান, হ্যাঁ তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে না ওষুধটা বানাতে বললাম। হ্যাঁ, যাচ্ছি আমি। এসো। ভাবি, ভাবি, এই যে ভাবি, তোর শরীর কেমন এখন? এখন একটু ভালো আছে ভাইজান। কাল রাতে তোমাকে বলে নিশিতে ডেকেছে। ব্যাটার ভাগ্য ভালো যে আমাকে ডাকেনি, ডাকলে তো একদম দিতাম বেধরে পেটিয়ে। এতই যখন বীর পুরুষ, তাহলে ভাবিকে একটু পাহারা দাও না কেন ভাইজান? তুমি থাকতে আর আমার চিন্তা কি? তা ঠিক, আমি একটা বুদ্ধি বের করছি। তুমি এখন যাও তো, অসুস্থ শরীরে ভাবিকে বেশি হাসিও না। ওই তুই চুপ কর, হাসলে শরীর ভালো থাকে জানিস। আহা, বুদ্ধিটা কি বের করেছো শুনি না। আমি ভেবেছি আজ রাতে তুমি অন্য ঘরে শো আর আমি এই ঘরে শুব। তাতে কি হবে? ভুল করে আজকেও যদি বেটা ডাকতে আসে, তাহলে হাতে হাতে তাকে ধরে ফেলাবো। তারপর? বেটাকে ঘরে ডেকে এনে আচ্ছা করে পেটাবো। তারপর সকালে উঠে দেখবো তুমি ঘরে অজ্ঞান হয়ে শুয়ে আছো। তোর মাথা, তোর যে কত কাজের তা আমার জানা আছে। সেই তো আব্বাকে ডাকতে আমাকে যেতে হলো। তোর যদি এতই কাজের হতি তাহলে আমাকে যেতে হলো কেন? বাড়িতে ছেলেরা থাকতে বাড়ির মেয়েরা বাইরে যাবে, এটা কি ভালো দেখাতো? খুব তো বড়দের মতো কথা বলিস। আমাকে কে বলবো কমলার বিয়েটা দিয়ে দাও, ও অনেক বড় হয়ে গেছে। যা খুশি তাই বলো গিয়ে, বিয়ে করতে আমার বয়ে গেছে। আচ্ছা তারা বলছি। খুব বাজে আমার ভাই। পারুল, পারুল, একটা কিছু মুখে দাও। এভাবে না খেয়ে যে তুমিও মরে যাবে পারুল। যেখানে আমার সুবিমনের রইল না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? ঠাকুর সুবিমলকে না নিয়ে আমাকে যদি দিয়েছিত। না না, এভাবে তুমি বলো না পারুল, মনটাকে শক্ত করো। একবার আমার কথা ভাবো। আমার কি বুকটা ফেটে যাচ্ছে না? কই কই, আমি তো কিছু করছি না। এতদিন তো তবু আশে আশে ছিলাম একদিন না একদিন আমার সুবিমল আমার কাছে ফিরে আসবে। এখন তো চিরতরে হারিয়ে গেছে আমার সুবিমল। চুপ করো পারুল, চুপ করো। ফিরে আসবে না, আমাকে মা বলে আর ডাকবে না।
এসব হয়েছে তোমার জন্যে। তুমি আমার সুবিমলকে মেরেছো। তুমি যদি প্রথমে আমার সুবিমলকে বাধা দিতে, তাহলে আমার সুবিমলের এই অবস্থা হতো না। হ্যাঁ পারো, তুমি ঠিকই বলেছ। শরীরের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যে নিজেকে দেশের কথা অনেক বেশি ভেবেছি। আমি তো আগেই বুঝেছিলাম যে শরীর চলে যাওয়াটাকে মেনে নিতে পারছি না। হায় ঈশ্বর, এই কি তোমার ইচ্ছে ছিল ঈশ্বর? এ কি করছো? এ কি করছো ভাবি, উঠছো কেন? অনেক বেলা হয়ে গেল তো, এবার উঠি, কাজ সারতে হবে তো, আমি যাই। তুমি যে কি বলো না ভাবি, তোমার এই শরীর নিয়ে তুমি কাজ করবে, বাড়িতে আর লোকগুলো কি করবে শুনি? না না, আমার শরীর এখন ভালোই আছে, আমি যাই। না না ভাবি, তুমি এই ঘর থেকে কোথাও যেও না, আম্মা তাহলে কিন্তু খুব রাগ করবে। আম্মা তোমাকে বলেছে চুপটি করে শুয়ে থাকতে, আর আমাকে তোমার মাথায় পানি পট্টি দিতে। কিন্তু ঘরের কাজকর্মগুলো তো সব সারতে হবে। সব কাজ সারা হয়ে গেছে, আর কিচ্ছুটি বাকি নেই। এখন আম্মা আর চাচি রান্না করছে, তোমাকে সেখানে যেতে হবে না। এই বাবা, এত বেলা অবধি শুয়ে আছি, তোমরা আমাকে ডাকুনি কেন? রোজ তো তুমি সমস্ত কাজ করো ভাবি, একদিন না হয় একটু বিশ্রামই নিলে। অসুস্থ শরীর বলেই তো শুয়ে আছো। শুয়ে থাকতে আমার ভালো লাগে না, কাজের মধ্যে থাকলে তবুও সব কিছু ভুলে একটু থাকতে পারি। ভাবি, মন খারাপ করবে না, একটা কথা বলবে? কি? ভাইজান কি আর ফিরে আসবে না? ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, রোগীকে পরীক্ষা করে ওষুধ দাও। আব্বা, আমি হ্যাঁ, তোমাকে কতবার বলেছি তুমি বাড়ি দিয়ে আসবে। আর তাছাড়া কবিরাজের কোনো নারী পুরুষ থাকে না, জাত পাত থাকে না। হ্যাঁ, সে চিকিৎসক, চিকিৎসার স্বার্থে তাকে তো রোগীকে পরীক্ষা করতেই হবে। এসো, রোগীকে পরীক্ষা করো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।